This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালায় গোপন বৈঠক, মোবাইল ফোনে রেকর্ড করা অডিও ক্লিপ, তা থেকেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শোরগোল ফেলে দেওয়া সূত্র। সিবিআই এর অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়েছে এমনটাই। তদন্তকারীরা এখন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টের অপেক্ষায়। সেই রিপোর্ট এলে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার গতি প্রকৃতি অন্যদিকে মোড় নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট ঘিরে বঙ্গ রাজনীতি উথাল পাথাল। চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষদের পাশাপাশি চর্চা শুরু হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। অনেকেরই কৌতূহল, কিসের ভিত্তিতে, কোথা থেকে এই সমস্ত নাম সামনে এলো? সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে দাবি, একটি অডিও রেকর্ডের কথোপকথনের সূত্র ধরেই এই সমস্ত তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চার্জশিটে দাবি, ঘুষের টাকা দিতেই সুজয় কৃষ্ণের বাড়িতে গিয়েছিলেন তারা। বৈঠক চলাকালীন মোবাইল ফোনে যাবতীয় কথাবার্তা অডিও রেকর্ড করেন কুন্তলের সহকারী অরবিন্দ রায় বর্মন। পরে কুন্তলের ল্যাপটপে সেই অডিও ট্রান্সফার করা হয়, যে ল্যাপটপটি তদন্ত করতে গিয়ে উদ্ধার করেন গোয়েন্দারা। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা হয়েছে, অডিও ক্লিপের কথোপকথন থেকে জানতে পারা গেছে যে ঘুষের টাকা সংগ্রহ করার পরে কিভাবে পরীক্ষার ফল বদলে দিয়ে এবং মামলা করে অযোগ্যদের নিয়োগ করা যায় তার মোডাস অপারেন্ডি নিয়ে আলোচনা হয়েছিল অভিযুক্ত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রের মধ্যে। চার্জশিটে দাবি, কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ বেআইনি নিয়োগের বিষয়টি সুনিশ্চিত করতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে। এমনকি বেআইনি নিয়োগ নিয়ে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মতবিরোধ তৈরি হয়। অভিযুক্তদের কথোপকথনের বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে এই বিষয়টি জানা যায়। যদিও এক্ষেত্রে অন্য অভিযুক্তদের নাম, রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হলেও চার্জশিটে ঠিক কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে তা সিবিআই সুস্পষ্ট করেনি। কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যায়, আমি আশা করব তিনি যদি সেই অতি প্রভাবশালী ব্যক্তিটি হন, তাহলে এই তদন্ত প্রক্রিয়ায় আমি মনে করি এই অতি প্রভাবশালী যদি সংসর্বতা থেকে থাকে, তাহলে প্রত্যেককে এই তদন্তের আওতাধীন করে তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত। কেন করা উচিত? তার কারণ হচ্ছে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার তারা করতে পারেন এবং যে কোনো সময় তারা উইটনেসদের ভয় দেখাতে পারেন। এখন প্রশ্ন হলো, সিবিআই চার্জশিটে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে তা এই তদন্ত প্রক্রিয়াকে কতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে? যোগ্যতা থাকা সত্ত্বেও দুর্নীতির ফাঁসে যাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তারা সুবিচার পাবেন কবে? অনেক অতি প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত রয়েছে, তাদের সংসর্গতা রয়েছে এবং তাদের প্রত্যেককে এই কাস্টাডিতে নিয়ে তদন্ত সম্পন্ন করতে হবে দ্রুততার সঙ্গে এবং এই পয়সাগুলো উদ্ধার করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে, অযোগ্যদের সরিয়ে। যারা এতদিন পর্যন্ত চাকরি করছেন তাদের প্রত্যেককে, ইভেন যারা যে মাইনে হিসাবে যা পেয়েছেন সেগুলো রিকভার করে যারা যোগ্য তাদের। আদালতের অনুমতি নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও কণ্ঠস্বরের নমুনা নিয়ে তারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স দিল্লির যে ল্যাব সেখানে পাঠিয়েছে। মিলিয়ে দেখা হচ্ছে যে ওই ভয়েস রেকর্ডিংয়ে থাকা কণ্ঠস্বরের সঙ্গে এই যে নমুনাগুলি নেওয়া হয়েছে সুজয়, শান্তনু এবং কুন্তলের, তা মিলছে কিনা। সিএফএসএল এর তরফ থেকে সেই রিপোর্ট পাঠানো হলেই কিন্তু এই তদন্ত একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিকে মোড় নিতে পারে। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। পাখির চোখ বিধানসভা নির্বাচন, কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক, কিন্তু মূল মঞ্চের কোথাও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই প্রেক্ষাপটে কাল মেগা বৈঠকে তৃণমূল নেত্রী কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতাকর্মীরা। পাখির চোখ বিধানসভা নির্বাচন, এক বছর আগে থেকেই দলের নেতাকর্মীদের ভোটমুখী করতে চলেছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার দলের পদাধিকারী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের একটা বড় অংশের মতে নেতাজি ইন্ডোরের সভাতেই 26-এর ভোটের দিক নির্দেশ করে দেবেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার ইস্যুতে এবার রাজ্য জুড়ে কর্মসূচির ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক দফতরগুলিতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হতে পারে, গঠন করা হতে পারে নীতি নির্ধারণ কমিটি। বিধানসভা নির্বাচনে আইপ্যাকের ভূমিকাই বা কী হবে তারও ইঙ্গিত দিতে পারেন তৃণমূল নেত্রী। বেশ কয়েক মাস ধরে তৃণমূলের অন্দরে রদবদলের কানাঘুষো শোনা যাচ্ছে। তেমনই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই রদবদল হয় কিনা সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। যদিও দলের অনেকেরই মত, সভায় সাংগঠনিক রদবদল ঘোষণা করা হবে না, পরিবর্তন যদি কিছু হয় সেই তালিকা ঘোষণা করা হবে পরে। ঘর অগোছালো, এতটাই ভাঙাচোরা, এবং কখন কোন ঘরের কোন লোক পাশের কোন ঘরে চলে যায়, তারপর কে কোথায় শীত কাটে, এই নিয়ে এত দুশ্চিন্তায় পড়েছেন, নিজের সবচাইতে ঘনিষ্ঠ বাহিনীকে নিয়ে ঘর গোছানোর প্রচেষ্টায় মমতাকে এখন থেকেই লেগে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের মঞ্চ প্রস্তুত, কিন্তু সেই মঞ্চে একা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মূল মঞ্চের কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন। সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম সিবিআই চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কোনো বলছেন না। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। দিদির দলের মধ্যে যে বিভাজনের, দিদির দলের মধ্যে বোকাবাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব, সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন। তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম, আমি শেষ, আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না। দলের আমি রক্ষা করছি, আমি ধ্বংস করছি, আমি জন্মদাত্রী। এবার নেতাজি ইন্ডোরে মঞ্চে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। চলতি বছরের গোড়ায় তৃণমূলের ক্যালেন্ডারে অভিষেকের ছবি বড় ও মমতার ছবি ছোট করে ছাপা নিয়ে দলের অন্দরে বিতর্ক হয়। সেই ক্যালেন্ডার বাতিল করে নতুন করে ছাপা হয়। তবে 2023 সালে ইন্ডোরের সভা এবং 2024-এর 21শে জুলাইয়ের সভামঞ্চেও শুধু তৃণমূল নেত্রীর ছবি ছিল। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। কাণ্ডারি খুঁজতে গিয়ে কি ব্যক্তি পূজে চলে গেল সিপিএম? দক্ষিণপন্থী দলে যেভাবে কাট আউট দেখতে অভ্যস্ত, সেখানে বামপন্থী দলে কাট আউট অন্য কেউ নয়, কাট আউটে শুধু মীনাক্ষী মুখোপাধ্যায়। 2011-তে ক্ষমতা হারানোর পর থেকে সেই অর্থে কোনো মুখ নেই সিপিএম। এই ঘোর দুর্দিনে মীনাক্ষী মুখোপাধ্যায় বলতে উঠলে বাস্তবে কি সিপিএম এর সভা জেগে ওঠে? তবে কি মীনাক্ষীকে সামনে রেখে জেগে ওঠার চেষ্টা সিপিএম এর? ও তো ক্যাপ্টেন, কাজেই ক্যাপ্টেনের প্রচার হচ্ছে। আগামী দিনেও তাহলে মুখ হতে পারে বামেদের, বা না, লড়াই সংগ্রামের মুখ তো বটেই, আগামী দিনও লড়াই সংগ্রামের মুখ। সেদিন আর এদিন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই একটা বড় কাট আউট ছিল, যেখানে মীনাক্ষী মুখার্জির ছবি আর তাতে লেখা বাংলার ক্যাপ্টেন। কেন্দ্রের শাসক দল কিংবা রাজ্যের শাসক দল, বিজেপির কর্মসূচি মানে যেমন নরেন্দ্র মোদীর কাট আউট, তৃণমূল হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তা বলে সিপিএম এর মতো দলে কাট আউট কালচার? কাট আউটে কেবলই মীনাক্ষী মুখোপাধ্যায়, যা দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি ব্যক্তি পুজোয় বিশ্বাসী হয়ে পড়ল সিপিএম? জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী আড়ম্বর খুব একটা পছন্দ করতেন না। তাদের একমাত্র লক্ষ্য ছিল সংগঠন। তাদের সেই আদর্শগত অবস্থান কি ধীরে ধীরে বদলাচ্ছে উত্তরসূরিদের হাত ধরে? দক্ষিণপন্থী দলগুলিতে যেভাবে নেতার প্রচার চলে, সময়ের সঙ্গে সঙ্গে কি তাই আত্মস্থ করছে বাংলার সিপিএম? হুগলির ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনে মীনাক্ষীর কাটআউট ঘিরে এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ভারতের কমিউনিস্ট পার্টি ঠিকই তো মার্ক্সীয় দেশে বাঁধা আছে, তো তাতে সেই বইতে লেখা আছে কিনা জানি না, মার্ক্সীয় সাহিত্যে লেখা আছে কিনা জানি না, যে এইরকম পরিস্থিতি হলে পরে সামনে এরকম কাউকে খাড়া করতে হবে। তাতে কোনো লাভ হবে না। লড়াই সরাসরি তৃণমূল বনাম বিজেপির। মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম এর নতুন প্রজন্মের লড়াকু নেত্রী, সদ্য রাজ্য কমিটিতেও জায়গা পেয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মতো হেভিওয়েট কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। গত লোকসভা ভোটের আগে ডিওয়াইএফআই আয়োজিত ইনসাফ যাত্রার মুখও ছিলেন মীনাক্ষী। সিপিএম এর শেষ ব্রিগেডেও মীনাক্ষীর বক্তব্যে উদ্বেল হয়েছিলেন সিপিএম কর্মী ও সমর্থকরা, যার ঝলক দেখা গেল ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনেও। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। যুব সংগঠনে তাকে তো আমরা সেক্রেটারি বানিয়েছি, ফলে নিশ্চয়ই তাদের অধিনায়ক অথবা তাদের ক্যাপ্টেন
এবং 11 জন মিলে যখন খেলে সবাই খেলোয়াড়, সবাই ভালো খেলোয়াড়, তার মধ্যে একজনকে তো ফার্স্ট অ্যামং দি ইকুয়ালস ধরতেই হয়। সেখানে উচ্ছ্বাস, উৎসাহ, বড় সমাবেশ তা থাকতেই পারে। যাদের আমরা শ্রদ্ধা করি ওরা শ্রদ্ধা করেনি কখনো, আজকে তাদের রাজ্য কমিটির প্রদর্শনীতে তাদের ছবি, গোটা জিনিসটাই একটা অপ্রাসঙ্গিক, শূন্য। 2011 সালের পর থেকে সিপিএম এর একা লড়ার মুরদ নেই। বামপন্থীর নামে আছে বামপন্থী বলে, সেই তো ধারা নেই কোথাও। উপরে করে একটা নাম আছে বামপন্থী, বিরোধী রাজনীতি করছে এইটুকুই জানি আমরা। আর যার কথা বলছে সে মীনাক্ষী, তার তৃণমূল সিপিএম পার্টিতে সে পপুলার লিডার, তাই তার দলের কর্মীরা মনে করেছে মীনাক্ষী মুখার্জি বক্তৃতা শেষ করতেই দলে দলে কর্মী সমর্থকরা এই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। তখন বক্তৃতা করছিলেন মোহাম্মদ সেলিম। রাজনৈতিক মহলে চর্চা, তাহলে কি সিপিআইএমের কর্মী সমর্থকরা এখন খুব বেশি করে মীনাক্ষী মুখার্জির বক্তৃতা শুনতেই মাঠে আসছেন?